দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু দৌড়ে চলে যাচ্ছেন এবং এই ঘটনাটি কিন্তু ছিলাম। তাহলে এই পর্যায়ে এসে আমাদের লাভ কি হলো? এদিকে হঠাৎ করে আবারও উত্তাল সারা দেশ। নাহিদের উপর হামলা এবং ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আবারও রাজপথে নেমে আসলেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই দেশে পাঠাচ্ছেন জাতিসংঘ। হঠাৎ করে কেন দর্শক সারা দেশে উত্তাল, কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ কোথায় আসছে, কিভাবে আসছে এবং এই আওয়ামী লীগকে কারা নিয়ে আসছে? সাময়িক দর্শক, সারা বাংলাদেশ উত্তাল এবং একটির পর একটা অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে। করুণ, নির্মম, হতাশাব্যঞ্জক। আবার যে রূপ, বাঙালির যে রূপ কখনো কেউ দেখেনি, তো সেই রূপ এই সময়টিতে এসে জাতির সামনে আবার নতুন করে উদ্ঘাটিত হয়েছে। অথবা সমন্বয়করা, বৈষম্য বিরোধীরা, তাদের প্রধান যে এজেন্ডা ছিল ভারত বিরোধিতা। ইভেন ভারতের ইস্যুতে আমরা প্রত্যেকে সোচ্চার। বাংলাদেশে যে পরিমাণ প্রোপাগান্ডা, মিথ্যাচার ছড়াইছে, তখনই কিন্তু আমরা এগুলোর প্রতিবাদ করেছি এবং আমরা ভেবে নিয়েছিলাম যে ভারতের সাথে যোগাযোগ না রাখলে কি হবে। এখানে এমনকি ডক্টর ইউনূসের কথাবার্তা আমরা ভাবছিলাম যে ভারতের আর দরকারই নাই, পাকিস্তান দিয়ে আমরা চলে যাব, মোটামুটি এরকম একটা সিচুয়েশন। চাল ডাল যেভাবে আনা শুরু হইলো আমরা ভাবলাম এরকম, কিন্তু সবাইকে অবাক করে দিয়া আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দা ইত্তেফাক তারা যে প্রতিবেদন করেছে, এতে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির অনেকেরই ঘুম হারাম হইতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাময়িক দর্শক, সারা বাংলাদেশ উত্তাল এবং একটির পর একটা অভাবনীয় ঘটনা ঘটে যাচ্ছে। করুণ, নির্মম, হতাশাব্যঞ্জক। আবার যে রূপ, বাঙালির যে রূপ কখনো কেউ দেখেনি, তো সেই রূপ এই সময়টিতে এসে জাতির সামনে আবার নতুন করে উদ্ঘাটিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা আছেন, তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সে ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান বিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, পরবর্তীতে বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধু রেজিমের বিরুদ্ধে যুদ্ধ, জাসদের উত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ জমানাতে আরো অনেক কিছু। বিশাল ইতিহাস এবং বিশাল ঐতিহ্য নিয়ে আমাদের গর্বের ধন ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়িয়েছিল এবং সেখানে সে 2009 থেকে আজ অবধি বা তারও আগে 2001 থেকে 2006 পর্যন্ত যেভাবে প্রথমে ছাত্রদল অর্থাৎ বিএনপির সেই শেষ জামানাতে ছাত্রদল যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল সেখানে, তারপর আবার 2009 থেকে এখন পর্যন্ত যেভাবে ছাত্রলীগ একক কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করে ফেলেছিল, তাতে সকলের মধ্যে হতাশা ছিল প্রবল যে এই বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ বোধহয় শেষ হয়ে গেল। কিন্তু কোটা বিরোধী আন্দোলন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সঙ্গে শিক্ষকদের আন্দোলন সব মিলিয়ে পুরো জুলাই মাসটিকে এই জাতির সামনে একটি নতুন রূপে উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। এই বিশ্ববিদ্যালয় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। এখানকার যারা ছাত্র এবং ছাত্রী, তাদের সবাইকে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সতীর্থ, ঊর্ধ্বতন সতীর্থ, বড় ভাই হিসাবে, স্নেহের ভাই হিসাবে মেনে নেয়। ফলে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অতীতে যেভাবে সারা বাংলা ছাত্র সমাজ জেগে উঠেছিল, এবারও এই কোটা বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ চলছে। সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বলতে গেলে দীর্ঘদিন শাসন ক্ষমতা পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন। নেতিবাচক অনেক কর্ম তারা করেছে এবং অনেক কিছু তারা হজম করেছে। তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন
ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যাকে বলা হয় সর্বনিকৃষ্ট পন্থা তারা অবলম্বন করে তিনটির নির্বাচনের রেজাল্ট শিট এই জাতির উপর চাপিয়ে দিয়ে দিব্যি আরামে পায়ের উপর পা তুলে তারা দোলাচ্ছিল। তাদের যত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে সবাইকে রীতিমতো একেবারে বাবার নাম ভুলিয়ে দিয়ে রাজনীতির মাঠ থেকে যেভাবে তাদেরকে দূরে রেখেছে, তাদের আসলে আতঙ্কিত হওয়ার মতো এই মুহূর্তে তেমন কিছুই ছিল না। তো সেখানে যখন শিক্ষকদের আন্দোলনটি এলো, তারপরে তার সঙ্গে সঙ্গে যুগপৎ ভাবে এই যে কোটা বিরোধী আন্দোলন, যদিও কোটা বিরোধী আন্দোলনটি আগে শুরু হয়েছিল, কিন্তু শিক্ষকদের আন্দোলনটি একেবারে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কোটা বিরোধী আন্দোলন রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে সারা বাংলায়। এবং এই আন্দোলনকে সামনে রেখে এখন বাংলাদেশের কোনো দল মত নেই, সকল দল এবং মত সবাই মাঠে নেমে গিয়েছে। বিএনপি সরাসরি সমর্থন দিয়েছিল, তারপর নীতিগতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিএনপির যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে মাঠে থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে বিএনপির অফিস রেইড হয়েছে। আজকে আমি ভিডিও করছি পবিত্র আশুরার দিনে, তার আগের দিন রাতে। এরপর আজকে যে গাইবানা জানাজা ছিল সেখানে বায়তুল মোকাররমে বিএনপি নেতাদের উপর ধরপাকড়, জুলুম, নির্যাতন, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো বিএনপি জেনে শুনে এবং বুঝে এই ঝুঁকিটা কিন্তু এই মুহূর্তে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলিশের সয়লাভ এবং ছাত্রলীগের যারা ছেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, তারা অনেকে হল ত্যাগ করেছেন, অনেকে বের করে দেওয়া হয়েছে, অনেকে ভয়ে চলে গেছেন, অনেকে স্বেচ্ছায় বুদ্ধিমত্তা দেখিয়ে চলে গেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভাবনীয় ঘটনা ঘটেছে। গত সেই 2009-এর পর থেকেই প্রথম ছাত্রলীগের নেতাকর্মীদের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা হলে এবং ক্যাম্পাসে এই মুহূর্তে নিরাপদ বোধ করছে না। পুরো ক্যাম্পাস পুলিশে একেবারে পুলিশ আরণ্য, চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ, তার সঙ্গে আবার যুদ্ধাবস্থায় আমাদের বর্ডার গার্ড, সেই যারা খুবই বীরত্ব দেখান বিজেপি আমাদের মায়ানমার সীমান্তে, তাদের বীরত্বের জন্য তারা সর্বমহলে আলোচিত। ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়টিতে তারা যে সকল বীরত্ব দেখান বিজেপি, সত্য এই বীরত্ব জাতির যাকে বলা হয় মহাগর্বের বিষয়। তো সেই বীর বিজেপি তারা তাদের বীরত্বের পুরো পরাকাষ্ঠা দেখানোর জন্য এখন আমাদের রাজশাহীর অক্সফোর্ডে দাঁড়িয়ে আছেন। এর আগে তারা বীরত্ব দেখানোর জন্য নীলক্ষেত এবং ঢাকা কলেজের সামনে খুব চেষ্টা করেছিলেন এবং সেই বীরত্ব দেখাতে গিয়ে তারা কিভাবে বীরের মতো আচরণ করেছেন তা আমরা এখন বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। পত্রিকা এবং গণমাধ্যমের খবর বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। আজকে বন্ধের দিন, আগামীকাল যখন আবার চালু হয়ে যাবে কর্মযজ্ঞ, তখন বোঝা যাবে যে আজকের এই যে পুলিশি অ্যাকশন, এই পুলিশি অ্যাকশনের ফলাফলটা আসলে আগামীকাল কোন পর্যায়ে চলে যাবে। এখানে যে জিনিসটি খুব উল্লেখযোগ্য সেটি হলো সরকার যে পথে এগোচ্ছে সেটা হলো খুবই গতানুগতিক, নতুন তাদের কিছুই নেই। তাদের অনুগত প্রশাসন, তাদের অনুগত ছাত্র সংগঠন, তাদের অনুগত পুলিশ বাহিনী এবং এই যে বিজেপি, তাদেরকে ব্যবহার করে অতীতে তারা যেভাবে সফলতা পেয়েছে ঠিক একই প্রক্রিয়াতে তারা এইবার চেষ্টা চালাচ্ছে, যা কিনা ইতিমধ্যে অলমোস্ট 90% মাঠে মারা গিয়েছে। অর্থাৎ তাদের সকল চেষ্টা প্রচেষ্টা 90% মাঠে মারা গিয়েছে। আর যারা আন্দোলনকারী তাদের ভবিষ্যৎ কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে তাদের সফলতা 90% চেয়েও বেশি। এবং এই সফলতা ক্রমশ বিস্তার লাভ করছে সাধারণ মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, শ্রেণী পেশার মধ্যে এবং প্রতিপক্ষের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ দুটো সংগঠন, একটা হলো হেফাজতে ইসলামী বাংলাদেশ এবং যাকে বলা হয় চরমোনাই। তো সবাই মাঠে নেমেছে। এই দুটো সংগঠন এখনো পর্যন্ত প্রকাশ্যে নামেনি, তবে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে এদের অনেক নেতাকর্মী এবং এদের অনেক যাকে বলা হয় শুভানুধ্যায়ী, তারা কিন্তু এই আন্দোলনকে সংহতি প্রকাশ করে অনেকে মাঠে নেমেছেন এবং অনেকে দোয়া করছেন যার যার মতো অবস্থান থেকে। তো এই দুটো সংগঠন যদি ঘোষণা দিয়ে মাঠে নেমে যায় তাহলে এই যে বর্তমান চলমান যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটি রীতিমতো গণ অভ্যুত্থান বললে ভুল হবে, গণবিস্ফোরণে রূপান্তরিত হবে।
গণ অভ্যুত্থানের একটা রূপ আছে, আর গণবিস্ফোরণের যে রূপ এটি আরো ভয়াবহ। তো সেই জিনিসটি যেন না ঘটতে পারে এই জন্য সরকারের যে বিভিন্ন সংস্থা রয়েছে তাদের তৎপরতার কোনো অভাব নেই। এই দুটো সংগঠনকে নিবৃত রাখার জন্য, দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং এই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে অর্থাৎ চরমোনাই এবং হেফাজত ইসলামী বাংলাদেশের সঙ্গে যাকে বলা হয় আওয়ামী লীগের যে সম্পর্ক এবং আওয়ামী সরকারের যে সম্পর্ক, এটি অম্ল মধুর। কখনো তাদের মধ্যে বন্ধুত্বের গুজব শোনা যায়, কখনো তাদের মধ্যে শত্রুতার ঘটনাও দেখা যায়। এবং আওয়ামী লীগ দ্বারা হেফাজত ইসলামী নেতাকর্মীরা যেভাবে কষ্ট পেয়েছেন, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেভাবে অপমানিত হয়েছেন, এদের সেই বেদনা কিয়ামত পর্যন্ত যাবে না। কিন্তু তারপরেও হেফাজতের এক শ্রেণীর নেতা আছেন যারা সরকারের সঙ্গে খুবই সম্পর্ক রক্ষা করে চলেন এবং তাদেরকে সরকারি দালাল হিসেবে হেফাজতের অনেক নেতা তাদেরকে গালাগাল করেন। এবং যারা গালাগাল করেন তাদের একটা বিরাট অংশ সুদীর্ঘকাল ধরে জেলে পৌঁছেছে এবং সাম্প্রতিক সময় অনেকেই জেল থেকে কয়েকদিন আগে মাত্র ছাড়া পেয়েছেন। আপনারা জানেন যে যারা জেল খাটেন, বিশেষ করে হুজুরদের মধ্যে, ধনাঢ্য ব্যবসায়ীদের মধ্যে কিংবা কবি সাহিত্যিকদের মধ্যে যারা খুব আরাম আয়েশ করেন, তাদের কাছে জেল একটা ভয়ঙ্কর বিষয়। দ্বিতীয়বার তারা সেখানে যেতে চান না। তো কাজেই এই যে যারা কয়েকদিন আগে আওয়ামী লীগের নৈতিক বিএনপির যে সকল নেতা, হেফাজতের যে সকল নেতা কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছেন, তাদের সামনে যখন আবার জেলের ভয় দেখানো হয়, সম্ভবত কারণে তাদের মধ্যে এক ধরনের একটা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয়। তো কাজে যারা সরকার পক্ষে রয়েছেন হেফাজতে তারা তো আছেনই, আর যারা সরকার বিপক্ষে রয়েছেন তারা রিয়াক্ট করার জন্য আরো পরিবেশ পরিস্থিতি এবং সময় সুযোগের অপেক্ষা করছেন। এটা সত্য কথা। আর এই সুযোগটাই সরকারের যারা লোকজন রয়েছেন তারা ভয় দেখানোর জন্য ব্যবহার করছেন। অন্যদিকে সেই যে চরমোনাই, তো চরমোনাই বরিশালের যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় খুবই তারা কষ্ট পেয়েছেন। তাদের এক পীর সাহেবের উপর যে নির্যাতন করা হয়েছে অভাবনীয়, যা কিনা মুরিদদের যে মন হৃদয় খান খান করে দিয়েছে। এবং পীর সাহেব থেকে শুরু করে অন্য যারা রয়েছেন নেতা, তারাও সুযোগ খুঁজছেন কি করে সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনে ঝাঁপিয়ে পড়া যায় এবং সরকারকে তারা শিক্ষা দিতে চান। তো কাজেই বরিশালের মানুষ তাদের জিদ থাকে বেশি, কনস্পিরেসি তুলনামূলকভাবে কম বোঝেন। যারা বলেছেন সরকারের সাথে সম্পর্ক, তারা কি করে বলেছেন জানি না, তবে এখন সেই যে তাদের মনস্তাত্ত্বিক যে বিষয় রয়েছে এবং তারা যেভাবে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে ভবিষ্যতে তারা সরকারের বন্ধু হবেন এটি কল্পনা করা যায় না। তো কাজেই তারা কৌশল অবলম্বন করছেন। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।